রাতে স্টোর রুমে বসে আছি, চোখে কোনো ঘুম নেই। জানালার পাশে আকাশের দিকে তাকিয়ে শুধু কান্না করছি আর ভাবছি আমার হাসি খুশি পরিবারটা কোথায় চলে গেল। বাবা মা থাকতেও বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি শুধুমাত্র আমার একটি ভুলের কারণে। তারপর কিছুক্ষণ পর দেখি দরজায় নক করছে। দরজা খুলে দেখি তুলি দাঁড়িয়ে আছে। তুলি আমাকে বলল, তোর রুমে কি আমি একটু থাকতে পারি? আমি বললাম না, কখনোই না, তুই আমার রুমে কখনোই আসবি না। তারপর তুলি হাসলো, বলল, তাই মা, তুই না খুব বোকা। তোর রুম মানে পুরো বাড়িটাই তো আমার, আর তুই এখন আমার বাড়ির আশ্রয়িতা, তাই আমার সাথে বুঝে শুনে কথা বলিস, নয়তো তোর বাবা মার কাছে বলে তোকে এই বাড়ি থেকে তাড়াতে আমার 1 মিনিটও লাগবে না। আমি আর তাকে তখন কিছুই বলতে পারলাম না। সে রুমে এসে কিছুক্ষণ বসলো। আমি বাহিরে জানালার দিকে তাকিয়ে বসে রইলাম। ও কয়েক সেকেন্ড থেকে আবার চলে গেল। আমি বুঝতে পারলাম না যে কেনই বা এসেছিল আমার চোখে। তারপর কোনো ঘুম নেই। অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম। ভোরের দিকে আমার চোখটা লেগে আসলো। ভোর 8টার দিকে আমার মা আমাকে ডাকতে আসলো। আমি চোখ মেলে অবাক হয়ে গেলাম। পুরো স্টোর রুমে ছোপ ছোপ রক্তের দাগ বসে আছে। রক্তের দাগগুলো দেখে মনে হচ্ছে একদম তাজা রক্ত। এই রক্তগুলো কোথা থেকে আসলো? আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। চিৎকার করে মাকে ডাকলাম। মা এসে আমাকে বলল, কিরে হারামজাদি, তুই এভাবে চিৎকার করছিস কেন? আর এসে বলছে আমার মেয়ে তুলি এখন ঘুমাচ্ছে, যদি তোর চিৎকার শুনে ওর ঘুম ভেঙে যায় তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি তখন মাকে বললাম, মা দেখো তো এই দাগগুলো কিসের দাগ? মা তখন বলল, কই কিসের দাগ? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? এরপর মা আমার চুলের মুঠি ধরে আমাকে একটা থাপ্পড়ও দেয়। আমি ফ্লোরে পড়ে গেলাম। তারপর দেখলাম আর কোনো দাগ নেই। তাহলে কিছুক্ষণ আগে সেই রক্তের দাগগুলো কিসের ছিল এবং কোথায় বা গেল? তারপর আমি সমস্ত কাজবাজ শেষ করে রুমে আসলাম। রুমে এসে দেখি বালিশটা কেমন যেন একটু উঁচু উঁচু লাগছে। যেই বালিশটার মধ্যে আমি হাত দিলাম, দেখলাম কেমন যেন একটা শক্ত শক্ত বলের মতো লাগছে বালিশের ভিতর থেকে। তখন আমি হাত দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করতে চাইলাম যে এটা কি আসলে। বালিশের ভিতর এটা কোথা থেকেই বা আসলো? কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন তো এটা ঠিকই ছিল। ভালো করেই দেখলাম বালিশের এক কোণারে শিলি করা। এই শিলিটা তো আগে কখনো ছিল না। যাই হোক, সেলাইটা আমি খুলে ফেলি। খুলে দেখি ভিতর একটা লেবু। লেবুটার অর্ধেক সবুজ আর অর্ধেক কালো। লেবু? আমার বালিশের ভিতরে লেবু কোথা থেকে আসলো? আর অর্ধেক কালো অর্ধেক সবুজ, এই লেবুটা কেই বা রাখতে পারে? তখন কোনোভাবেই আমার মাথায় আসেনি যে লেবুটা আসলে কি হতে পারে। আমি কোনো কিছু না বুঝে লেবুটা নিয়ে সোজা গেলাম মায়ের কাছে। রান্নাঘরে যেতেই দেখি মা কোনো কিছু দেখে একটা ভয় পাচ্ছে। মা ভীষণ ভয় পাচ্ছে। অদৃশ্য কেউ মায়ের চুলের মুঠি টেনে ধরছে। দেখা গেল অদৃশ্যভাবে মায়ের চুলগুলো টানা। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তখনই মনে পড়ে গেল সেদিনের কথা। তুলিকে যেদিন মারতে গিয়েছিলাম সেদিনও তো অদৃশ্য কেউ আমার হাতটা মোচড় দিয়েছিল। তাহলে কি অদৃশ্য কেউ আমাদের বাড়িতে থাকছে? এটা বলে একটা ঢোক গেলাম। পিছনে দেখলাম তুলি। তুলি আমাকে বলতে লাগলো, পিছনে তাকিয়ে দেখি তুলি আমাকে বলছে, কিরে তাই মা, সবাইকে আমার ইশারায় চলছে। তখন তুলি আমার কাঁধে হাত রেখে বলল, দেখ তাইমা, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, কিন্তু দেখছি তুই তো বারবার সেই ক্ষতির দিকেই পা বাড়াচ্ছিস। এখনো সময় আছে, তুই এ বাড়ি থেকে বের হয়ে যা। তাহলে হয়তো নিজের জীবনটা তুই বাঁচাতে পারবি। আর যদি তুই না যাস তাহলে তোর বাবা মাকে আমি তিলে তিলে মেরে ফেলবো। আমি তখন বললাম, না তুলি, তুই এটা কখনোই করবি না, প্লিজ। আমি তোর কথাই রাখবো। আমি এই বাড়ি থেকে চলে যাব। তুলি বলল, এই তো এবার বুঝতে পেরেছিস। আর তুই কি ভেবেছিস তোদের বাড়িতে আসার আগে আমি এমনি এমনি এসেছি? আমি সব কিছুই ঠিক করে এসেছি যাতে এই বাড়ি থেকে আমাকে কেউ বের করে দিতে না পারে। আর তুই এই বাড়িতে যত সময় করবি তত বেশি কষ্ট পাবে তোর বাবা মা। তাই সময় থাকতে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আমি বললাম, ঠিক আছে তুলি, তুই যা বলবি আমি তাই করব। তবে তোকেও আমাকে একটা কথা দিতে হবে যে আমার বাবা মায়ের তুই কোনো ক্ষতি করবি না। তুলি বলল, ঠিক আছে, তোর বাবা মায়ের আমি কোনো ক্ষতি করব না। তুই এখনই এই বাড়ি থেকে বের হ। তারপর আমি এক কাপড়েই ওই বাড়ি থেকে বের হয়ে যাই। রাস্তায় অনেক মানুষ, কিন্তু আমি কাউকেই দেখতে পারছিলাম না। মনে হচ্ছিল যে এই পৃথিবীতে শুধু আমি একাই মানুষ, একাই বেঁচে আছি। সবাই মৃত। কেন জানি পুরো দুনিয়াটাই ঘুরতে লাগলো। এরপর একটা গাড়ি হঠাৎ করে আমার সামনে এসে পড়লো।
আর তারপর থেকে আমার আর কিছুই মনে নেই। আমি যখন চোখ মিলে তাকালাম তখন দেখলাম 25 থেকে 26 বছরের একটা ছেলে আমার সামনে বসে আছে। আমি বললাম, কে আপনি, আর আমি এখানে কেনই বা কিভাবে আসলাম? সে বলল, শান্ত হন আপনি আমার গাড়ির সামনে হঠাৎ করে চলে এসেছিলেন আর অজ্ঞান হয়ে গেছিলেন, তারপর আমি আমার বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। দয়া করে যদি আপনি আপনার বাসার ঠিকানাটা দিতেন তাহলে আমি আপনার বাসায় আপনাকে রেখে আসতাম। বাসার কথাটা শুনে আমার চোখ বেয়ে শুধু পানি পড়তে লাগলো। সে বলল, কি হলো আপনার, আপনি এত কাঁদছেন কেন? আমাকে বারবার কাঁদতে দেখে সে কিছুই বুঝতে পারলো না। তারপর তার মাকে পাঠিয়ে দিল আমার কাছে। তার মা এসে আমাকে জিজ্ঞেস করলো খুব মিষ্টি করে, কি হলো মা, তুমি কি কোনো কারণে কষ্ট পেয়েছো? বেশ ধার্মিক পরিবার। অনেক দিন পর কারো মুখে মা কথাটা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো। তারপর তাকে জড়িয়ে ধরে কাঁদলাম কিছুক্ষণ। তারপর সে আমার চোখ দুটো মুছে আমাকে বলল, তোমার যা হয়েছে সবকিছু আমাকে খুলে বলো। তারপর আমি আমার জীবনের শুরু থেকে সবকিছু তাকে খুলে বললাম। আমার এই সব কাহিনী শুনে তার চোখেও পানি চলে আসলো। সব কথা শুনেই সে দাঁড়িয়ে বলল, কি আল্লাহ, তোমার বাবা মা তো এখন অনেক বিপদে আছে। তখন আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম, আমি আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি, তাই আমি তাদেরকে কখনোই হারাতে পারবো না, আর যার জন্য আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। তারপর সে বলল, তোমার সব কথা শুনে আমার একটা কথাই শুধু বারবার মনে হচ্ছে, যে ওই মেয়েটা তোমার পরিবারের উপর কালো জাদু করেছে, যার কারণে তোমার বাবা মাই তোমাকে চিনতে পারছে না। আর তোমার ওই বান্ধবীকে তোমার একদমই বিশ্বাস করা ঠিক হবে না, কেননা সে তোমার সবচাইতে প্রিয় বান্ধবী ছিলে, আর সবচাইতে বেশি কিন্তু সে তোমারই ক্ষতিটা করেছে। আর তোমার বাবা মা তো তার কাছে পর, তাহলে তুমি কি করে ভাবলে যে তোমার বান্ধবী তাদের কোনো ক্ষতি করবে না? এই কথাটা শুনে আমি ভয়ে কেঁদে ফেললাম। তারপর সে আমার চোখ দুটো মুছে বলল, ভয় পেও না, শয়তানকে শায়েস্তা করার জন্য উপরে আল্লাহ আছেন। আমার পরিচিত এক হুজুর আছেন, তিনি এসব কালো জাদু এই বিষয়ে কাজ করেন এবং অনেকে উপকারও পেয়েছেন। এখন আমি তোমাকে নিয়ে তার কাছে যাব, তুমি তার কাছে সবকিছুই খুলে বলবে, আর সে সবকিছু শুনেই বলে দিবে যেটা কালো জাদু নাকি অন্য কিছু। তার কথা শুনে আমার 1 মিনিটও দেরি করলাম না, আন্টির সাথে চলে গেলাম সেই হুজুরের কাছে। হুজুর আমাকে দেখেই বলল, সর্বনাশ, এই মেয়েকে তো বান মারা হয়েছে, ভয়ঙ্কর বান মারা হয়েছে, ওর জীবন তো শেষ হয়ে যাবে এবং অকালে ওর মৃত্যু হবে। তারপর আমি সবকিছু হুজুরকে খুলে বলি। হুজুর বলল, ওই শয়তান মেয়েটা একটা শয়তান জিনের মাধ্যমে এই সব কিছু করছে, আর তোমার বাবা মা এখন কিন্তু ভীষণ হুমকির মুখে। আর হুজুর বলল, আমার পালিত জিন দিয়ে আজ রাত 12টার পর আমি খবর নিব যে ওই মেয়েটা কি জাদু করেছে এবং কিভাবে কালো জাদু করেছে, এবং আমি সাহায্য চাইবো। তুমি কাল সকাল 10টায় এখানে চলে আসবে। তারপর আমি আন্টির সাথে তাদের বাড়িতে চলে যাই। ওই বাড়িতে যাওয়ার পরে ওই ছেলেটা, মানে আন্টির ছেলে, আমাকে সালাম দিয়ে বলল, আপনি একদমই চিন্তা করবেন না, আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমি তাকে ধন্যবাদ দিলাম, কারণ তার জন্য এই সমাধানটা আমি খুঁজে পেয়েছি। তারপর আমি ওই রাতে আন্টির সাথে আন্টির রুমে ঘুমিয়েছিলাম। পরের দিন সকালবেলা হুজুরের কাছে আন্টিকে নিয়ে গেলাম। তারপর হুজুর আমাদেরকে বলল যে আমরা যেটা অনুমান করেছিলাম সেটাই ঠিক, ওই তুলি সবকিছু করেছে, তার জিন দিয়ে দ্বারা সেই খবরটা নিয়েছে। মানে তুলির মা যেদিন মারা গিয়েছিলেন সেদিন তুলি একদম ভেঙে পড়েছিল। তারপর একটা আন্টির বাসায় সে যাওয়া আসা করতো। ওই আন্টিটা কালো জাদুতে বিশ্বাসী, সে নিজে সব করে এবং তার বরকে কালো জাদু করে রেখেছে যেন তার কথা ওঠে এবং বসে। তখন তুলিকে সেই আন্টি কুপরামর্শ দিত যে তোমার বাবাকেও তুমি এই কালো জাদু করে রাখো, তাহলে তোমার বাবা তোমার কথা উঠবে আর বসবে। তখন তুলি এসবে রাজি ছিল না, সে বলতো আমার কপালে যা আছে তাই হবে, আমি এসব কিছু করব না। তারপর তুলির বাবা 1 মাসের মাথায় আবার দ্বিতীয় বিয়ে করে। তারপরেও তুলি এসব কালো জাদু করেনি। তারপর তুমি যখন তাকে তোমাদের বাসায় নিয়ে আসলে তখন তোমাদের বাড়ি ঘর সবকিছু দেখে তোমার বাবা মা তোমার প্রতি এত ভালোবাসা দেখে তুলি লোভে পড়ে গিয়েছিল, যার কারণে ওই আন্টিকে দিয়ে সেই কালো জাদুটা করিয়েছে যাতে তুমি ওই বাড়ি থেকে বের হয়ে যাও, যেন তোমার বাবা মার মেয়ে হয়ে ওই তুলি ওই বাড়িতে রাজত্ব করতে পারে। আর তোমার বাবা মাকে ক্ষতি করার ওর কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, এটাতে তোমার অনেক বড় ক্ষতি হয়েছে, কারণ তোমাদের বাড়িতে থাকাকালীন ওই আন্টি দ্বারা তোমাদের বাড়িতে অনেকগুলো কালো জাদু করেছে। তোমাদের বাড়িতে মোট 13টি তাবিজ গাড়া হয়েছে, শুধু তোমাকেই না তোমার বাবা মাকে তাবিজ করা হয়েছে। আর যার কারণে তোমার বাবা মা ওর পরামর্শেই চলে। আর তোমার বাবা মা তো ভুলেই গেছে যে তুমি তাদের মেয়ে, তারা শুধু ভাবে যে তুলি তাদের মেয়ে। অনেক বড় দুষ্ট জিন দ্বারা ও এসব কিছু করেছে। তারপর আমি সে হুজুরকে বললাম, এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পাবো আর কিভাবে বা আমার বাবা মাকে আমি রক্ষা করব। তখন হুজুর বলল, আমার পালিত জিন সেই দুষ্ট জিনের সাথে কথা বলতে গিয়েছিল,
তাকে বোঝাতে গিয়েছিল, কিন্তু সে বোঝেনি, বরং সে আমার জিনকে উল্টো হুমকি দিয়েছে। যদি তারাই সবে জড়ায় তাহলে তাদের প্রাণগুলো কেড়ে নেবে। তাই আমার জিনগুলো সেখান থেকে চলে এসেছে। সেই জিনটার শক্তি অনেক বেশি। প্রতি অমাবস্যার রাতে সেই জিনকে ভোগ দেওয়া হয়। সেই ভোগের কারণেই ওর শক্তি অনেক বেশি, যার জন্য ওকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব না। আর সেই জিনটাও জেনে গেছে যে এই সব কিছু তুমি করতেছো, তাই তোমার জীবনের উপরও হুমকি আছে। তবে চিন্তা নেই, এই নাও তাবিজ। তুমি সারাক্ষণ এই তাবিজটা তোমার সাথে রাখবে, আর আমি আমার ওস্তাদের সাথে এ বিষয় নিয়ে কথা বলবো।